বাংলাদেশে প্রচণ্ড শীত চলছে, তবে এই শীতের মধ্যে সবাইকে গরম রাখছে একটা খবর, সেই মোস্তাফিজ ইস্যু। মোস্তাফিজকে আইপিএল থেকে সরিয়ে দেওয়া হলো, কলকাতা নাইট রাইডার্স রিলিজ করে দিল। সেই ইস্যু টানতে টানতে এখন অনেক লম্বা হয়ে যাচ্ছে এবং এইটা এখন এসে ঠেকেছে বাংলাদেশের বিশ্বকাপে যাওয়া না যাওয়ার সিদ্ধান্তে এসে। বাংলাদেশ বিশ্বকাপে যাবে নাকি যাবে না, ভারতে গিয়ে খেলবে কি খেলবে না, নাকি শ্রীলঙ্কায় তাদের ভেন্যু দিতে হবে, আইসিসিকে তারা মেইল করেছে, সব কিছু নিয়ে এখন টানা হেচড়া চলছে। ঠিক এই ভিডিও করার আগ মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি মন্ত্রণালয়ের সাথে মিটিং করেছে এবং সেই মিটিং শেষে আমিনুল ইসলাম বুলবুল, সভাপতি বিসিবির, তিনি কথা বলেছেন সংবাদ মাধ্যমে। নর্মালি আমরা আজকে সারা দিন ধরে যেই কথাগুলো শুনে আসছি, যে গতকাল রাতে একটা নিউজ বের হয়েছিল ESPN ক্রিক ইনফোতে, যে বাংলাদেশকে আইসিসি বলেছে খেললে ভারতেই খেলতে হবে বিশ্বকাপ, আদারওয়াইজ তাদেরকে পয়েন্ট দেয়া হবে না, তাদের পয়েন্ট কাটা যাবে। কিন্তু আমিনুল ইসলাম বুলবুল সব কিছু উড়িয়ে দিয়েছেন, এমন কোনো কথাবার্তা আইসিসির সঙ্গে হয়নি, আইসিসি তাদের এমন কিছু বলেনি, বরং এখনও পর্যন্ত বিসিবি তাদের যে অবস্থান, তারা ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না, সেখানেই অনড় আছে। আমিনুল ইসলাম বুলবুল কি বলেছেন, যেই কথাটা তিনি আসলে বলেছেন, ক্রিকেট4 এই খবর সত্য নয়। আইসিসি কখনোই বলেনি যে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে। আইসিসি আমাদের কাছে জানতে চেয়েছে আমরা কেন ভারতে যাব না। আমরা তো আমাদের মেইলে উল্লেখ করেছি যে আমরা সিকিউরিটি কনসার্ন আছে আমাদের, এবং আমরা এই কারণে ভারতে যাব না। আর তারপরও আইসিসি আমাদের কাছে, অর্থাৎ বিসিবির কাছে আরেকবার জানতে চেয়েছে যে ইন ডিটেলস নিরাপত্তাজনিত কি কি উদ্বেগ আছে সেগুলোর একটা পূর্ণাঙ্গ বিবরণ কিন্তু আইসিসি বিসিবির কাছ থেকে চেয়েছে। এবং মিটিং শেষে আমিনুল ইসলাম বুলবুল সেটাই বলেছেন যে আমরা আইসিসির সাথে যোগাযোগ রাখছি, সেই ব্যাপারটা আমরা আরও বেশি পরিষ্কার করব, আরও বেশি খোলাসা করব আইসিসির কাছে। এখন সেই ইস্যু থেকে এই ইস্যু কোথা থেকে কোথায় চলে এসেছে, কথায় কথায় সিচুয়েশনটা আসলে কী ছিল বা ঘটনাটা কি ঘটেছিল। মোস্তাফিজুর রহমান সহ 7 বাংলাদেশি আইপিএলের নিলামে নাম ছিল তাদের, সেখান থেকে মোস্তাফিজের নাম পিক করে বিডিং হয়। কলকাতা নাইট রাইডার্স, দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংস, এই দলগুলোর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয় এবং সেখান থেকে কলকাতায় ভাগ্য গিয়ে জোড়া লাগে মোস্তাফিজের। 9,20,00,000 রুপিতে তার দাম গিয়ে ঠেকে, যেটা বাংলাদেশের ইতিহাসে যে কোনো বাংলাদেশি প্লেয়ারের ক্ষেত্রে আইপিএলের সর্বোচ্চ দাম ছিল। এখন মোস্তাফিজকে আমরা কেউ ঠেলে দেয়নি, বাংলাদেশ ঠেলে দেয়নি, মোস্তাফিজ নিজেও বলেনি আমাকে নাও, তারা নিজেরাই মোস্তাফিজের নাম তুলেছে। মোস্তাফিজ যেই ধরনের ক্রিকেটার, যেই ব্র্যান্ড অফ ক্রিকেট তিনি খেলেন, তাকে তো আইপিএলের দরকারই ছিল, যার কারণে চেন্নাই তিনি আগে খেলেছেন, চেন্নাইয়ের প্রচণ্ড আগ্রহ ছিল, শেষমেশ পার্স না থাকায় কলকাতা তাকে পেয়েছে। এবং কলকাতা তাকে পাওয়ার পর আপনারা যদি দেখে থাকেন যে কলকাতায় অন্যান্য যত প্লেয়ার অকশনের মাধ্যমে তারা নিয়েছিল, সেই প্লেয়ার সবগুলো মিলিয়ে তাদের যে পোস্ট ছিল, সেই পোস্টের লাইক, কমেন্ট, শেয়ার, রিয়াকশনের সবগুলোর চাইতে মোস্তাফিজের একার একটা পোস্টের রিয়াকশন কিন্তু সবচেয়ে বেশি ছিল। সো আইপিএলের ক্রিকেটের জন্য যেমন মোস্তাফিজকে কলকাতার দরকার ছিল, তেমনি ঠিকভাবে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল বা মার্কেটিংয়ের জন্য তো দরকার ছিল। সো মোস্তাফিজ আসলেই সেই রকম ব্র্যান্ড, যার কারণে তাকে নিয়ে টানা হেচড়া হয়েছে। সো আইপিএল থেকে তিনি আসলে অব্যাহতি পাবার পর এবার কিন্তু পিএসএলেও তার ডাক উঠেছে, পাকিস্তান সুপার লিগ তারাও কিন্তু মোস্তাফিজকে ডেকেছেন। তো সিচুয়েশনটা বা এই ঘটনাটার আমরা ইন ডেপথ যদি যাই যে আসলে কি থেকে কি হলো। ইন্ডিয়া তো খুশি খুশি, আইপিএল কেকেআর সবাই তো খুশি খুশি মোস্তাফিজকে নিল, তাহলে সমস্যাটা কোথা থেকে হলো? সমস্যাটা যেখানে হলো, এই ঘটনাগুলো বা এই আওয়াজ ওঠারও বেশ কিছুদিন আগে, বলতে গেলে আরও 10-12 দিন বা 2 সপ্তাহ আগে, অনেকটা দিন আগেই ভারতের একজন আসলে নেতা, রাজনীতিবিদ, তিনি একটা কথা বলেছিলেন একটা শোতে, সেখান থেকে এই ঘটনার সূত্রপাত। তিনি বলেছিলেন যে যারা আমাদের দেশের বিরুদ্ধে কথা বলে, অর্থাৎ বাংলাদেশের কথা তিনি বলেছেন, ভারতকে ভেঙে ফেলতে চায় যেই বাংলাদেশ, সেই বাংলাদেশ থেকে আইপিএলে প্লেয়ার নেওয়া হয়, অথচ আমাদের ত্রিপুরার এত ভালো খেলোয়াড় মণিশঙ্কর মুরা সিংকে নিয়ে আপনারা বিডিংই করেন না। প্রদ্যুৎ বর্মা, ভারতীয় রাজনীতিবিদ, তিনি এই কথাটা তুলেছিলেন এবং এই কথাটার পরে কিন্তু আসলে খুব একটা আওয়াজ ওঠেনি। কেন ওঠেনি জানেন? কারণ এই কথাটার মধ্যে তিনি ধর্ম আনেনি। তিনি বলেছিলেন যে আমাদের দেশের আরও প্লেয়ার আছে, তাদেরকে রেখে আপনারা বাংলাদেশের কাছে কেন যাচ্ছেন, যার কারণে এই কথাটার জন্য কিন্তু খুব একটা আওয়াজ ওঠেনি। তবে এরপর আস্তে আস্তে ভারতের বিভিন্ন ধর্মগুরু, বিভিন্ন রাজনীতিবিদ জায়গায় জায়গায় বলতে শুরু করেন যে বাংলাদেশের প্লেয়ারকে কেন
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে নেওয়া হয়েছে। কেন কলকাতা নাইট রাইডার্স তাদেরকে কিনেছে, কেন শাহরুখ খানের দল বাংলাদেশের প্লেয়ারদের ওপর টাকা ইনভেস্ট করছে, কেন এই প্রশ্নগুলো তারা তুলেছেন। তারা বিভিন্ন জায়গায় মব সৃষ্টির একটা শঙ্কা তৈরি করছিলেন, অনেক হুমকি ধামকি দিচ্ছিলেন যে শাহরুখ খানকে বয়কট করতে হবে, আইপিএলকে বয়কট করতে হবে, কলকাতা নাইট রাইডার্সকে বয়কট করতে হবে, এরকম বিভিন্ন রকম কথাবার্তা বিভিন্ন সময় উঠেছে। এবং রাজনীতিবিদ থেকে ধর্মগুরু সবারই একটা কথা ছিল যে বাংলাদেশে নাকি হিন্দু নিধন চলছে এবং বাংলাদেশে যার কারণে বাংলাদেশিদের সাথে মানে আপোষ করা বা বাংলাদেশিদের আমরা কেন আমাদের ক্রিকেটের আমাদের দেশের লিগে ইনভাইট করব, এরকম বিভিন্ন রকম কথা কিন্তু উঠেছে। সো সেই সিচুয়েশন থেকে অবশ্যই ভারতীয় সরকার থেকে চাপ ছিল বিসিসিআইয়ের ওপর, সেই চাপ বিসিসিআই কলকাতাকে দিয়েছে এবং কলকাতাকে সেই চাপ দেওয়ার পর কেকেআর থেকে ফাইনালি মুস্তাফিজুর রহমানকে রিলিজ করে দেওয়া হয়। এখন ভারত বিসিসিআই বলেন কিংবা কেকেআর মুস্তাফিজকে রিলিজ করার ক্ষেত্রে এক্স্যাক্ট স্টেটমেন্টে তারা কোথাও বলে নাই যে রিজনটা কি, কারণটা কি মুস্তাফিজকে আসলে ছেড়ে দেওয়ার, যার কারণে মানে যেই মবগুলো সৃষ্টির শঙ্কা ছিল মানে স্বাভাবিকভাবে বোঝা গেছে যে সেই চাপেই কিন্তু ভারত এই ডিসিশনটা নিয়েছে। তো এখন মুস্তাফিজের যদি যেখানে আসলে যেই কথাগুলো বিভিন্ন রাজনীতিবিদ বা ধর্মগুরুরা বলছিলেন, সেখানে এরকম কথা ছিল যে মুস্তাফিজকে ভারতে ঢুকতে দেওয়া হবে না, ঢুকলে বের হতে দেওয়া হবে না, এয়ারপোর্ট দিয়ে তিনি যেতে পারবেন না, তার উপর হামলা করা হবে, এই ধরনের কথাবার্তা তারা বলছিলেন। সো এই ধরনের কথাবার্তা যখন মুস্তাফিজকে নিয়ে বলা হয়, স্বাভাবিকভাবেই মুস্তাফিজের একটা নিরাপত্তা ইস্যু আইপিএলে বা ভারতে ছিল, যার কারণে এখন মুস্তাফিজদের যদি নিরাপত্তা ইস্যু থাকে, বাংলাদেশ মাত্র 1 মাস পরেই ইন্ডিয়ায় বিশ্বকাপ খেলতে যাবে, টি-20 বিশ্বকাপ, তাহলে বাংলাদেশ তাদের তো মুস্তাফিজের প্রতি কোনো আক্রোশ ছিল না, তাদের আক্রোশ ছিল বাংলাদেশের প্রতি। তো বাংলাদেশের প্রতি যদি আক্রোশ থাকে, বাংলাদেশের একটা প্লেয়ারকে নিয়ে তো সমস্যা, বাংলাদেশের বাকি আরও প্লেয়াররা যখন বিশ্বকাপ খেলতে যাবে, সাংবাদিকরা যাবেন বিশ্বকাপ কভার করতে, দর্শকরা যাবেন বিশ্বকাপ খেলা দেখতে, ক্রিকেটারদের সাথে সাপোর্টিং স্টাফরা থাকবেন, তাদের নিরাপত্তার কি হবে? সো বিসিবি ফাইনালি আইসিসির কাছে এই দাবিটাই জানায় যে তাদের নিরাপত্তাটা কি হবে। এখন বিশ্বকাপে খেলবে কি খেলবে না, খেলতে যাওয়া না যাওয়া নিয়ে বিসিবির বাংলাদেশের এই নিয়ে কথা হচ্ছে। সো আমরা যদি আসলে একটু দেখি যে টি-20 বিশ্বকাপের এবারে যে আসরটা হতে যাচ্ছে, 20 দলের বিশ্বকাপ, আমরা জানি অনেকগুলো দল নিয়ে এবার আইসিসি বিশ্বকাপ করছে, সেই দলের আসলে একটা মানে ওভারঅল একটা ধারণা আমরা আরও একবার যদি দেখি যে টি-20 বিশ্বকাপে যে দলগুলো রয়েছে, গ্রুপ এতে ভারত, ইউএসএ, নামিবিয়া, নেদারল্যান্ডস, পাকিস্তান, গ্রুপ বিতে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, ওমান, গ্রুপ সিতে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, ইতালি, নেপাল এবং গ্রুপ ডিতে রয়েছে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান, কানাডা, ইউএই। সো গ্রুপ সিতে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল, ইতালির সঙ্গে বাংলাদেশ রয়েছে। বাংলাদেশের এই গ্রুপে খেলার কথা এবং বাংলাদেশের সব ম্যাচগুলো বিশ্বকাপে কার কার সঙ্গে থাকবে? ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ইতালি আর নেপালের সাথে, যেখানে দুটো ম্যাচ তো অন্তত ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের সঙ্গে ম্যাচ দুটো অবশ্যই বড় সড়ো হবার কথা। এখন আমরা যদি আসলে চিন্তা করি যে এই মানে বাংলাদেশ ভারতে বিশ্বকাপ না খেলে, মানে সময় এখন একেবারে 7 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যাবে বিশ্বকাপ, বাংলাদেশ ভারতে বিশ্বকাপ না খেললে বাংলাদেশকে শ্রীলঙ্কায় নিয়ে যেতে হবে, যেখানে পাকিস্তান খেলবে, যেখানে শ্রীলঙ্কা টিম খেলবে, সেই দুটো টিমের সাথে যেই বাকি দলগুলো খেলা রয়েছে তারাও খেলবে। এখন তাহলে গ্রুপ সিকেও তুলে ধরে শ্রীলঙ্কায় নিয়ে যেতে হবে, প্রত্যেকটা দলকে শ্রীলঙ্কায় ট্রাভেল করতে হবে যদি বাংলাদেশের শ্রীলঙ্কায় খেলা দেয়া হয়। এখন যে দুটো ভেন্যু রয়েছে, কোন কোন ভেন্যুতে ভারত এবং শ্রীলঙ্কায় বিশ্বকাপের ম্যাচ হবার কথা? টি-20 বিশ্বকাপের ভেন্যু হচ্ছে ভারত আর শ্রীলঙ্কায়, যেখানে ভারতের 4টা ভেন্যুতে ম্যাচ হবার কথা রয়েছে, কলকাতার ইডেন গার্ডেন্স, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম, চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়াম এবং আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম। এবং সেই সাথে শ্রীলঙ্কার 3টা ভেন্যুতে 3টা মাঠে খেলা হওয়ার কথা রয়েছে বিশ্বকাপের, যেটার কলম্বোর 2টো স্টেডিয়াম, সিংহলি স্পোর্টস ক্লাব আর প্রেমাদাসা স্টেডিয়াম, এবং সেই সাথে পাল্লেকেলের স্টেডিয়ামে শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলার কথা রয়েছে। এবং এই শ্রীলঙ্কায় পাকিস্তান তাদের সবগুলো গ্রুপ পর্বের ম্যাচ খেলবে, শ্রীলঙ্কাও তাদের গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ খেলবে। এবং যদি এখন গ্রুপ সিও আসলে স্থানান্তর হয়, বাংলাদেশও সেখানে স্থানান্তর হয়, তাহলে বাংলাদেশের সঙ্গেও প্রত্যেকটা ম্যাচ খেলার জন্য 4টি ম্যাচ খেলার জন্য বাংলাদেশের বাকি দলগুলোকেও সেইখানেই ট্রাভেল করতে হবে, শ্রীলঙ্কায় ট্রাভেল করতে হবে। সো এবার আমরা যদি একটু দেখি যে বাংলাদেশের ম্যাচগুলো বিশ্বকাপে কবে কবে হওয়ার কথা। গ্রুপ পর্বের ম্যাচগুলোই তো স্কেডিউল হয়েছে, অন্য ম্যাচগুলো এখনও হয়নি। সো 2026 টি-20 বিশ্বকাপের বাংলাদেশের ম্যাচ রয়েছে। প্রথম ম্যাচ 7 ফেব্রুয়ারি, অর্থাৎ বিশ্বকাপ যেদিন শুরু, বিশ্বকাপের প্রথম দিন 7 ফেব্রুয়ারি, প্রথম দিন কিন্তু বাংলাদেশের ম্যাচ রয়েছে। সেকেন্ড ম্যাচটা বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তাদের খেলার কথা ইডেন গার্ডেন্সে, কলকাতায়।
বাংলাদেশের পরের ম্যাচ 9 ফেব্রুয়ারিতে ইতালির সঙ্গে, সেটাও কলকাতার ইডেন গার্ডেন্সে। এর পরের ম্যাচ 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের দিন ইংল্যান্ডের সঙ্গে বাংলাদেশের ম্যাচ হবার কথা, সেই ম্যাচটাও ইডেন গার্ডেন্সে স্কেডিউলড করা। এবং 3টা ম্যাচ কলকাতায় হওয়ার পর গ্রুপ পর্বের যে শেষ ম্যাচটা রয়েছে 17 ফেব্রুয়ারি নেপালের সঙ্গে, সেই ম্যাচটা বাংলাদেশের হবার কথা মুম্বাইয়ের ওয়াংখেড়েতে। অর্থাৎ বাংলাদেশের 3টা ম্যাচ কলকাতায়, বাকি একটা ম্যাচ ওয়াংখেড়েতে হওয়ার কথা। সো এই মানে ম্যাচগুলো যদি এখন ভারতে না হয়, তাহলে এই 4টা ম্যাচকেই শ্রীলঙ্কাতে শিফট করতে হবে। শ্রীলঙ্কাতে শিফট করলে ওয়েস্ট ইন্ডিজ, ইতালি, ইংল্যান্ড এবং নেপাল, এই 4টা দলকেই বাংলাদেশের সাথে ম্যাচ খেলার জন্য শ্রীলঙ্কাতে যেতে হবে। গ্রুপ সি এর এই দলগুলোর তো সবার ভারতের খেলার কথা, শ্রীলঙ্কায় যাবার কথা না, কিন্তু এখন বাংলাদেশের যদি ম্যাচ হয় তাহলে সেখানে যেতে হবে। এখন যেই কথাটা আইসিসি থেকে বা মানে আশপাশ থেকে বারবার উঠছে যে আইসিসির তো অনেক প্রবলেম হয়ে যাবে। কি প্রবলেম হয়ে যাবে? আইসিসির মানে শ্রীলঙ্কা পাকিস্তানের পর এখন বাংলাদেশের ম্যাচও যদি শিফট করে, সেখানে তাদেরকে এখন পুরো ম্যাচের স্কেডিউলটা চেঞ্জ করতে হবে। দলগুলোকে, বাকি যে দলগুলো ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল, ইতালি, এদের ট্রাভেল করাতে হবে শ্রীলঙ্কাতে, এদের থাকা খাওয়া থেকে শুরু করে সব কিছু আবার সেখানে শিডিউল করতে হবে। এবং সেই সাথে ব্রডকাস্টিং যে ব্যাপারটা রয়েছে, ব্রডকাস্টিংয়ের ব্যাপারটাও কিন্তু সেখানে শ্রীলঙ্কাতে শিফট হয়ে যাবে। এখন এখানে অনেকে তো অনেক রকম কথা বলছে, কিন্তু আসলে বাংলাদেশ বা আইসিসির কাছে মানে অপশনসগুলো কী কী আছে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে অপশনসগুলো কী কী? এক হতে পারে যে আইসিসি বাংলাদেশের ভেন্যু পরিবর্তন করলো, বাংলাদেশ যেটা চেয়েছে যে তারা ভারতে খেলবে না, তারা নিরাপদ বোধ করছে না, যার কারণে তাদের ম্যাচগুলো যাতে শ্রীলঙ্কায় দেওয়া হয় সেটা আইসিসি মেনে নিতে পারে, সব কনসিকুয়েন্সেস মেনেই। আইসিসি বিসিবির আবেদন মানলো না, হতে পারে আইসিসি মানলো না, বিসিবি যেটা চেয়েছে বাংলাদেশ তাদের ম্যাচগুলো শিফট করানোর, ভেন্যু চেঞ্জ করানোর, আইসিসি সেটা নাও মানতে পারে। আইসিসি বলতে পারে যে পরের টুর্নামেন্ট থেকে, অর্থাৎ আইসিসি এখন বলতে পারে যে এখন যেহেতু সময় খুব কম, মাত্র 1 মাস সময় রয়েছে, 7 ফেব্রুয়ারি থেকে শুরু বিশ্বকাপ, এত কম সময়ের মধ্যে সব কিছু আবার চেঞ্জ করা, রিস্কেডিউল করা পসিবল না, তোমরা এই টুর্নামেন্টটা খেলো, পরের যে কোনো টুর্নামেন্ট থেকে আমরা ব্যাপারটা দেখছি। বাট সিকিউরিটি কনসার্ন তো এখন ভারতে মব সৃষ্টির সংখ্যা বা ভারতীয়রা তেতে আছে এখন, সো সিকিউরিটি কনসার্নটা এখন এই ব্যাপারটাও তো আসলে ধোপে টেকার মতো না। এবং আরেকটা হতে পারে যে বাংলাদেশ সবটা ভুলে গিয়ে ভারতে গিয়ে খেললো, বাংলাদেশ সব কিছু বলে ওকে ফাইন, যা হয়েছে হয়েছে, আমরা আইসিসি তাদের বোঝাতে পারে, বিসিসিআই তাদের বোঝাতে পারে, বাংলাদেশ যদি বুঝে যায় যে আচ্ছা ঠিক আছে আমরা ভারতে গিয়েই খেলবো, ঠিক আছে বুঝলাম, পসিবল না এত কম সময়ের মধ্যে শিফট করা সেটা। এবং এখানে আরেকটা অপশনে যেটা হতে পারে যে বাংলাদেশ ওয়াক ওভার করতে পারে, সেটা আমি রাখিনি, কারণ সেই চিন্তাটা বাংলাদেশও, আমিনুল ইসলাম বুলবুলও মিটিং থেকে যেটা বলেছেন যে আমরা এখন এসব চিন্তা করছি না, সিচুয়েশন অনুযায়ী বোঝা যাবে। বাংলাদেশ ওয়াক ওভার করতে পারে, বাংলাদেশ চাইলে বিশ্বকাপ থেকে তাহলে বাদ দিতে পারে, বিশ্বকাপ যে আমরা খেলবো না, আমাদের যখন মানে যেই ভেন্যু আমাদের দরকার সেই ভেন্যু দেওয়া হচ্ছে না, বা এই ভেন্যুতে আমরা নিরাপদ না, এখানে খেলা পসিবল না, আমরা খেলবো না, এটাও হতে পারে একটা অপশন, যদিও এই অপশনটা কেউই চায় না, বাংলাদেশিরাও না, কেউই না। সো এরপর আমরা যদি আসলে চিন্তা করি যে মানে এই যে অপশনসগুলো রয়েছে, এখন এই অপশনসগুলোকে মানে বাস্তবতা একটা জিনিস, যৌক্তিকতা একটা জিনিস, সেই সাথে এখন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় যা দেখা যাচ্ছে সেইটা আরেক জিনিস। সো ভিডিওর এই পর্যায়ে আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, ভারতীয়রা যা বলছে, ধরেন সিচুয়েশন তো আমরা জানি, আমাদের এতদিন মুখস্থ হয়ে গেছে সেই মুস্তাফিজ ইস্যু থেকে কিভাবে কি হলো, কিন্তু পরিস্থিতি এখন যে পর্যায়ে এসে দাঁড়িয়েছে, এখান থেকে মানে ব্যাকআউট করাটা বাংলাদেশের জন্য খুব টাফ এবং সেই সাথে উচিত না। এই পয়েন্টগুলো যদি আমরা দেখি যে ভারতীয়রা বিভিন্ন জায়গায় কি বলছে, এই ইস্যু নিয়ে ভারতে ধরেন কন্টেন্ট ক্রিয়েটর থেকে শুরু করে স্পোর্টস জার্নালিস্ট যারা রয়েছেন, স্পোর্টস অ্যানালিস্ট যারা রয়েছেন, কিংবা এক্স ক্রিকেটার যারা রয়েছেন, অথবা রাজনীতিবিদ, অথবা মানে ভারতীয় মুখপাত্র, অনেকেই বা সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই যেই কথাগুলো বলছে সেগুলো আসলে নেয়ার মতো না, সোজা বাংলায় বললে। এবং আমরা জানি যে ইন দ্য মেইন টাইম বাংলাদেশে মুস্তাফিজের ওই ঘটনার পর একদম শুরুতেই যে রিয়াকশনটা বাংলাদেশ দেখিয়েছে যে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করে দিয়েছে, এবং সেটা নিয়ে ইন্ডিয়ারা যে বলছে যে বাংলাদেশে আইপিএল না দেখালে কিছুই যাবে আসবে না ভারতের, ভালো কথা, কিছু যাবে আসবে না। ইন্ডিয়ার আসলে আইপিএলটা ওয়ার্ল্ড ওয়াইড তারা সেল করে থাকে, ব্রডকাস্টিংটা শুধুমাত্র একটা
নির্দিষ্ট কান্ট্রিতে না দেখালে ভারতের আসলেই খুব একটা যে কিছু যাবে না। ভারতের বিভিন্ন রিপোর্ট বা বলছে যে ভারতের খুব গেলে 2%-এর মতো হয়তো বা মানে ক্ষতি হতে পারে, যেটা আসলে ভারত গোনাই ধরছে না। ভালো কথা, ভালো কথা। এবং আরেকটা কথা মুস্তাফিজকে নিয়ে যেটা তারা বলছেন ভারতীয়রা, যার দাম 9 টাকাও না সে কিভাবে 9 কোটি পায়, অর্থাৎ মুস্তাফিজের কথা তারা বলছেন। আপনারা বিভিন্ন ভিডিও, আমি এখানে কোনো ভিডিওর কারো আসলে নাম, ছবি বা কোনো কিছু ইউজ করতে চাই না, আই ডোন্ট ওয়ান্ট প্রমোট দেম, বাট আপনারা যদি সোশ্যাল মিডিয়া ঘাটাঘাটি করেন, ইউটিউবে ভিডিও দেখেন বা টুইটারে ঘাটেন, আপনারা দেখবেন প্রতিনিয়ত এই কথাগুলোই তারা আসলে সবগুলো জায়গায় বলছে যে মুস্তাফিজের দাম নাকি 9 টাকাও হয় না, তাকে 9 কোটি দিয়ে কেন নেওয়া হবে। আচ্ছা, বাংলাদেশের তাদের ইতিহাস মনে করা উচিত। অনেক ভিডিওতে আসলে ভারতীয়রা বলার চেষ্টা করছেন যে বাংলাদেশ কিভাবে সৃষ্টি হয়েছে তাদের মানে ভারতের থেকে, সেটা আমাদের আরেকবার আসলে বাংলাদেশে নাকি মনে করা উচিত যে বাংলাদেশ কিভাবে তাদের হিস্ট্রিটা ভুলে যায়। বাংলাদেশের কথা বলার জায়গা কি করে হয়, এই খুব একটা ইন্টারেস্টিং পয়েন্ট। আমি কিছু ভিডিওতে দেখছিলাম, তারা বলছে যে আচ্ছা, ভারত পাকিস্তানের প্রবলেম, পাকিস্তান ভারতের সাথে ঝামেলা করতে পারে, পাকিস্তানের সে জায়গা আছে, বাংলাদেশ কিভাবে করে? বাংলাদেশের নাকি সেই জায়গায় নাই, যেটা পরের পয়েন্টে রেখেছে, পাকিস্তান পারলেও বাংলাদেশ পারে না, পাকিস্তান কথা বলতে পারলেও ভারতের বিরুদ্ধে, বাংলাদেশ নাকি ভারতের বিরুদ্ধে কথা বলতে পারে না, তাহলে নাকি বাংলাদেশই থাকবে না, ভিডিওগুলোতে যেমন আসলে ভারতীয়রা বলছেন। এরপর বাংলাদেশের সাথে না খেললেই বাকি, বাংলাদেশের যে এই যে বিভিন্ন কথা হচ্ছে যে ওয়ার্ল্ড কাপ বয়কট করা কিংবা আইপিএল না দেখানো কিংবা পাকিস্তানের সাথে যেমন তারা বায়োলেটারাল সিরিজও খেলে না, বাংলাদেশের সাথেও না হয় খেললো না, তো তারা এটাতে বলছে তাদের কী বা যাবে আসবে, বাংলাদেশের সাথে খেলে এমন কী বা উন্নতি হয় ভারতের, বা এমন কী বা মানে লাভ হয়ে গেছে ভারতের যে বাংলাদেশের সাথে খেললে কী বা না হবে, এই বিষয়টা তারা আসলে বলার চেষ্টা করেছে। এরপর বাংলাদেশ, আচ্ছা, ভারত মুখ ফিরিয়ে নিলে বাংলাদেশের ক্রিকেটই থাকবে না, ভারত মুখ ফিরিয়ে নিলে বাংলাদেশের ক্রিকেটই থাকবে না, এই কথাটাও তারা স্পষ্ট একদম মানে শোগুলোতে বিভিন্ন ভিডিওসে বলছে। বাংলাদেশ ক্রিকেট থেকে ভারত মুখ ফিরিয়ে নিলে বাংলাদেশের ক্রিকেট থাকবে না, তারা আসলে বলতে চাচ্ছে বাংলাদেশই থাকবে না, এমন অনেক কিছুও বলছে। সেরকম অনেক কথা আমরা যদি আরও কিছু দেখি। আচ্ছা, আম্বানির এমআই এমিরেটসে তো সাকিব আল হাসান ঠিকই খেললেন, অনেকে আবার এই প্রশ্নও তুলছেন যে আমরা জানি যে আইএল টি20-তে সাকিব আল হাসান খেললেন এমআই এমিরেটসের হয়ে, যেটার মালিকানা রয়েছে ভারতের আম্বানি গ্রুপ, তো তাদের ওখানে সাকিব খেললে সমস্যা নাই, কলকাতা নাইট রাইডার্সে, শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সে খেলে আসলে সমস্যাটা কোথায়? কেকেআর দলটা শাহরুখ খানের বলেই কি? অনেকে ভারতে আবার এই প্রশ্নটা তুলছেন যে যারা এই যে মুস্তাফিজের খেলা নিয়ে এত ইস্যু ক্রিয়েট করছে, তাদের সাকিবের খেলা নিয়ে কোনো সমস্যা ছিল না, কিংবা বাংলাদেশের একজন নাগরিক যে সে ভারতে রয়েছেন সেটা নিয়েও কোনো সমস্যা নাই, মানে দ্বিচারিতাটা কোথায়? এটা ভারতীয়দের কথা, এগুলো সম্পূর্ণ ভারতীয়দের কথা, আমি জাস্ট বলছি। তারা নিজেরাই বলছেন যে নামের পাশে খান বলেই কি সমস্যা, নামের পাশে শাহরুখ খানের খান বলেই কি সমস্যা যে তার দলে তিনি বাংলাদেশি কেন নিলেন, তাকে টার্গেট করা হচ্ছে। এমন অনেক জায়গায় বলা হচ্ছে যে কলকাতার মালিকানায় তো জুহি চাওলারও নাম হয়েছে, জুহি চাওলাও রয়েছেন, জুহি চাওলাকে নিয়ে কেন কিছু বলা হচ্ছে না? বারবার শাহরুখ খানকেই বয়কট করা হচ্ছে, বারবার বলা হচ্ছে শাহরুখ খানের মুভি দেখবেন না, শাহরুখ খানের গান শুনবেন না আপনারা, জুহি চাওলার মুভিকেও বয়কট করতে বলেন, যদিও পুরনো মুভি অনেকদিন তিনি মুভি করেন না, তারপরও। সো তারা আসলে একটা নামের পেছনেই কেন জানি মানে পড়ে রয়েছেন। আচ্ছা, এবং আরেকটা কথা তারা মুস্তাফিজকে নিয়ে বলছে, পিএসএলে গিয়ে দুধের স্বাদ ঘোলে মেটাবে মুস্তাফিজ, মানে আইপিএলে এখন জায়গা না পেলে পিএসএলে গিয়ে, পিএসএলে যেহেতু ডেকেছে মুস্তাফিজকে, দুধের স্বাদ ঘোলে মেটাবে। আই ডোন্ট নো মুস্তাফিজ দুধের স্বাদ ঘোলে মেটাবে নাকি কেকেআর কলকাতা নাইট রাইডার্স দুধের স্বাদ ঘোলে মেটাবে মুস্তাফিজের পরিবর্তে অন্য কাউকে নিয়ে, এটা ভালো হয় আপনারা শাহরুখ খানকে বা কেকেআরকে টুইট করতে পারেন। শুধুমাত্র শাহরুখ খানের নামে কেন বা বলতে হবে? কেকেআর টেবিলে যারা ছিলেন, অভিষেক নায়ার ছিলেন ভারতের কোচ, মানে সবাই কিন্তু খুশি হয়েছিলেন মুস্তাফিজকে পেয়ে, তালি দিয়েছিলেন, খুশি হয়েছিলেন, তো তাদেরকেও প্রশ্নটা করবেন যে তারা এখন আসলে মুস্তাফিজকে বাদ দিয়ে দুধের স্বাদ কোন ঘোল দিয়ে আসলে মেটাচ্ছেন বা মেটাতে পারবেন কিনা, এই প্রশ্নটা ওদিকেও যায়। সো এরকম অনেক কিছুই আসলে কথা উঠছেন। এখন মানে সিচুয়েশনটা এখন এমনই, ধরেন বিসিবি একটা কথা বলে দিয়েছে যে আমরা ভারতে গিয়ে খেলবো না বিশ্বকাপ, আমাদের নিরাপত্তা ইস্যু রয়েছে, কিন্তু এখন এই কথাটা এমন পর্যায়ে চলে গেছে, আপনি যদি এই ভারতীয় কথাগুলোকেই আসলে ধরেন শোনেন, তাদের মুখ দিয়ে শুনলে মনে করেন যে আরও বেশি মানে এফেক্টিভ হবে হয়তো বা সবার জন্য। তো এমন একটা অবস্থায় পরিস্থিতি চলে গিয়েছে, বাংলাদেশের এখান থেকে ব্যাকআউট করার চান্স থাকা উচিত না, থাকলে সেটা আসলে খুব বেশি খারাপ হবে।
যদি বাংলাদেশ সব কিছু ভুলে গিয়ে ভারতে ক্রিকেটটা খেলতে যায়, বিশ্বকাপটা খেলতে যায়, অন্তত নিরাপত্তা ইস্যু বা যেটাই ঠান্ডা না হয়। আচ্ছা, আরেকটা প্রশ্ন অনেকেরই থাকছে, মোস্তাফিজের যে 9 কোটি 20 লাখ রুপিতে তাকে কলকাতা কিনেছে, সেই টাকাটা মোস্তাফিজ পাবে কিনা। এখানে অনেকগুলো ইস্যু রয়েছে। আইপিএলে আসলে নো প্লে নো পে এরকম একটা সিস্টেম, যে আপনি খেললে টাকা পাবেন, না খেললে টাকা পাবেন না, এমন ব্যাপারটা। এবং বিদেশি খেলোয়াড়দের ক্ষেত্রে যেটা হয় যে ক্যাম্পে যোগ দেওয়ার পর টুর্নামেন্ট চলাকালে যদি চোট পায় বা এরকম কোনো কিছু হয়, ফ্র্যাঞ্চাইজি যে বিমা নিয়মটা আছে সেখান থেকে 50% তারা পায়, 50% ক্রিকেটাররা পায়। কিন্তু মুস্তাফিজের ইস্যুটা সম্পূর্ণ ভিন্ন। মুস্তাফিজের ক্রিকেটেও কোনো ইস্যু না, চোট সংক্রান্ত কোনো ইস্যু না, কিছুই না। তাদের দেশ থেকে, তাদের দল থেকে তাদেরকে আসলে অব্যাহতি দেওয়া হয়েছে মুস্তাফিজকে। সো ইস্যুটা ভিন্ন, কিন্তু এখানে কেকেআরের 1 টাকাও দেওয়ার আইনি দায় নেই। ভারতীয় যেসব রিপোর্ট প্রকাশ পেয়েছে এবং তারা আইপিএলের অনেক কর্তার সাথে কথা বলে যেটা আসলে জানিয়েছেন যে কলকাতার আসলে এখানে কোনো দায় নাই। এখানে আসলে মানে লিখিত একটা ব্যাপার থাকতে হয় যে আপনি প্লেয়ারের সাথে লিখিত চুক্তিতে আছেন কিনা, যে কোনো কারণে দল তাকে বাদ দিলে সেক্ষেত্রে টাকাটা পে করবে কিংবা করবে না, এরকম লিখিত চুক্তি মুস্তাফিজের সাথে হয়েছে কিনা। সাধারণত আইপিএল খেলতে যখন ক্রিকেটাররা যায় এই চুক্তিটা তখন হয়। তো সেক্ষেত্রেও বলা যায় যে মুস্তাফিজের সাথে সেই চুক্তিটাও সম্ভবত কেকেআরের হয়নি, তাই মুস্তাফিজেরও সেই টাকাটা আসলে পাওয়ার কথা না। এবং আইনি পথে আসলে এগোতে পারে, মুস্তাফিজ চাইলে আইনি পথে এগোতে পারে, কিন্তু কেকেআর যেহেতু অন্য প্লেয়ার নেবে, যেহেতু বিসিসিআই বলে দিয়েছে যে তার রিপ্লেসমেন্টে অন্য একটা প্লেয়ার নেবে, অর্থাৎ মানে যদি কেকেআর তার রিপ্লেসমেন্টে অন্য একটা প্লেয়ার নেয়, তার মানে তার তো নির্দিষ্ট একটা সংখ্যক পার্স রয়েছে, তার বেশি তো তিনি খরচ করতে পারবেন না। সো ওই পার্সটার মধ্যে তাকে আরেকটা প্লেয়ার নিতে হবে, অর্থাৎ মুস্তাফিজের টাকাটা পূরণ করে তো তিনি আসলে নেবেন না, অন্য প্লেয়ার আসলে ওই টাকা থেকেই নেবেন। এবং আইনি জটিলতার যে বিষয়টা রয়েছিল যে মুস্তাফিজ চাইলে আইনিভাবে এগোতে পারেন, কিন্তু যেহেতু আইপিএল এটা তো আসলে ভারতীয় আইনে চলে, সো আপনি আরেক দেশ থেকে গিয়ে, বিদেশি প্লেয়াররা সম্ভবত এইসব জটিলতায় জড়াতে চায় না, সেখানে গিয়ে আসলে মানে আইনিভাবে লড়ে তারপর সেই ব্যাপারটা শুরু করা কোনোভাবেই সহজ হবে না। আরও একটা জিনিস এখানে রয়েছে যে বাংলাদেশ আর পাকিস্তান দুটো আলাদা জিনিস ভারতের জন্য। মানে ভারতের পাকিস্তানের সাথে যেরকম সম্পর্ক বা ভালো সম্পর্ক বা খারাপ সম্পর্ক, যেটাই বাংলাদেশের সাথে এটা না। বাংলাদেশের সাথে যেহেতু সিচুয়েশান এমন যে আজ ভালো কাল খারাপ, বা আজ খারাপ কাল ভালো এমন হতে পারে, সো এরকম সিচুয়েশনের মধ্যে কেউ আসলে আইনি জটিলতায় যেতে চায় না। সো সব কিছু বিবেচনা করলে বলা যায় মুস্তাফিজ ওটা আসলে টাকাটা নাই পেতে পারে। তবে ওই যে আমি বললাম যে রিজিক একটা বিষয়, আপনি মুহূর্তেই কোটিপতি হতে পারেন, মুহূর্তেই আপনি ফকিরও হয়ে যেতে পারেন, এটা সম্পূর্ণ রিজিকের ব্যাপার। কিন্তু মুস্তাফিজ যখন এসব কিছু নিয়েই ভাবছেন না, মুস্তাফিজকে আমরা দেখেছি, আপনারা দেখেছেন, চিল মোডে ক্রিকেট খেলছে, রংপুর রাইডার্সের হয়ে বিপিএল মাতাচ্ছে, উইকেট পাচ্ছে, দলকে জেতাচ্ছে এবং চিল মোডে গানও শুনছে। সো মানে তিনি যখন চিল মোডে আছেন, তার এসব নিয়ে আর অন্য কাউকে ভাবার কি দরকার আছে, এত মানে কাটাছেড়া করার। তবে এখন যেটা ইস্যু, এখন আর তো মুস্তাফিজ ইস্যুতে নেই, এখন ইস্যু বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে। সেটা যে এই ভিডিওর মেইন পয়েন্টই ছিল যে ভারতীয়রা বাংলাদেশকে নিয়ে এখন যা বলছে, যেই কথাগুলো ছড়াচ্ছে, এবং এখানে অনেক গুরুত্বপূর্ণ একটা কথা ছিল যে বাংলাদেশে নাকি হিন্দু নিধন হচ্ছে, সনাতন ধর্মাবলম্বীদের ওপর মানে শেষ করে দেওয়া হচ্ছে তাদের, এমনভাবে কথা ছড়াচ্ছে ভারতে। এবং যেই নিউজগুলো তারা আসলে দিয়ে মানে সেই কথাগুলো বলছে, সেগুলো সব ভারতীয় মিডিয়ার নিউজ, ইন্টারন্যাশনাল কোনো নিউজ না, বাংলাদেশের তো কোনো নিউজ নাই। তারা ওই নিজেদের দেশের নিজেদের নিউজ রিপোর্ট দিয়েই তারা এই কথাগুলো ছড়াচ্ছে, যেগুলোর কোনো রকম সত্যতা তারা নিজেরাও আদৌ আসলে জানে না। কিন্তু সেগুলোকে কেন্দ্র করেই বাংলাদেশকে নিয়ে তারা যাচ্ছে তাইভাবে বলছে, যেগুলো আসলে শোনার মতো ঠেকছে না। তবে ওই যে ক্রিকেটকে ক্রিকেটের জায়গায় রাখতে পারলে ভালো হতো, ক্রিকেটের জার্সি গায়ে পলিটিক্স না করে, ক্রিকেটের কাঁধে বন্দুক রেখে মানে রাজনীতি না করলেই বোধহয় বেটার হতো। অ্যাশেজ চলছে, নিউজিল্যান্ড তাদের স্কোয়াড দিয়েছে বিশ্বকাপের জন্য, অন্য দলগুলো দেখেন কি সুন্দর ক্রিকেট নিয়ে মাতোয়ারা রয়েছে, কিন্তু উপমহাদেশে এই ক্রিকেট নিয়ে চলছে কত কেচ্ছা কাহিনী। ক্রিকেট ভক্ত হিসেবে সবার চাওয়া যে একটাই, ক্রিকেটের সাথে রাজনীতি না আসুক কোনোভাবেই, এবং স্বতঃস্ফূর্তভাবে ক্রিকেটটা খেলুক। ভারত এত রাজনীতি করে পাকিস্তানের সাথে, তবুও গিয়ে দিন শেষে কিন্তু পাকিস্তানের সাথে ম্যাচ ঠিকই খেলে। আপনি চ্যাম্পিয়ন্স ট্রফি বলেন, আপনি এশিয়া কাপ বলেন, আপনি বিশ্বকাপ বলেন, ভারত পাকিস্তানে গিয়ে খেলবে না, পাকিস্তান ভারতে এসে খেলবে না, এই সব কিছু হয়, কিন্তু তাদের ম্যাচ কিন্তু বাতিল হয় না। তারা ম্যাচটা ঠিকই খেলে, কারণ দিন শেষে ওই বিজনেসটা তারা ঠিকই বুঝে, ম্যাচ তারা ঠিকই খেলে। এতই যদি রাজনীতি দেখানোর হয়, দেশপ্রেম দেখানোর হয়, তাহলে সেই ম্যাচগুলোই বা আপনারা কেন খেলেন? হাত মেলাবেন না, ট্রফি নেবেন না, ম্যাচ ঠিকই খেলবেন, কিন্তু দিন শেষে কাদা ছোড়াছুড়িও করবেন। সো লেটস সি
বাকিটা এখন সম্পূর্ণ সময়ের ওপর, আইসিসির ওপর। আইসিসির এখন আসলে নিজেকে প্রমাণ দেওয়ার একটা সময় এসেছে। আইসিসিকে নিয়ে সবসময় বলা হয় যে মানে আইসিসি তুমি কার, মানে ভারতের নাকি ক্রিকেটের, অনেকেই মজা করে এরকম বলে থাকেন। সো আইসিসির অবশ্যই এই সময়টা এসেছে যে প্রমাণ দেবার নিজেদেরকে যে আইসিসি আসলেই ক্রিকেটের। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.